পবিত্র আশুরায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম, দেশের বিভিন্ন স্থানেও শোক মিছিল। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না, শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস সংকট চরমে, ব্যাহত হচ্ছে উৎপাদন, রপ্তানি আদেশ বাতিল সহ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে 22 দিন সাগর নদীতে ইলিশ ধরা বন্ধ। এই সময়ে জেলেদের জন্য 20 কেজি করে চাল বরাদ্দ সরকারের। এবং বৃষ্টিতে ভেস্তে যাবার আশঙ্কা, দেশের মাটিতে টাইগারদের টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। এদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যরা কারবালা প্রাঙ্গণে শহীদ হন। তাই এই দিনটিতে নানা আয়োজনে স্মরণ করে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সকাল 10টায় রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি বের হয়। মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এবারের মিছিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী ছুরি, কাঁচি সহ সব ধরনের ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিলকে ঘিরে সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। মিছিলটি হোসেনি দালান, আজিমপুর, লালবাগ হয়ে ঝিগাতলায় গিয়ে শেষ হবে। এবারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা। এই মুহূর্তে তাজিয়া মিছিলের সঙ্গে আছেন রিপোর্টার ওমর ফারুক, মাহমুদ রাকিব ও জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেই তাজিয়া মিছিলটি শুরু হয়েছিল ইমামবাড়া থেকে, হোসেনি দালান ইমামবাড়া থেকে, সেটি এখন আজিমপুর এলাকা অতিক্রম করছে এবং এর গন্তব্য হচ্ছে কারবালা হিসেবে অভিহিত করে থাকেন। এবং দর্শক, আমরা সকাল থেকেই আপনাদেরকে যেটি জানাচ্ছি সেটি হচ্ছে যে আজকের যে এই তাজিয়া মিছিল বা শোক মিছিল হচ্ছে, এটি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্য দিয়ে হচ্ছে। সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে দুইভাবেই এই তাজিয়া মিছিলে অংশ নিচ্ছেন। তারা সামনে আছেন, পেছনে আছেন এবং ভেতরেও তারা আছেন। এর পাশাপাশি শুধুমাত্র শিয়া সম্প্রদায় নয়, অন্যান্য সুন্নি সম্প্রদায় সহ এমনকি আমরা সনাতন ধর্মাবলম্বীদেরকেও আমরা দেখেছি এই তাজিয়া মিছিলে অংশ নিতে। আপনি জানেন যে এই তাজিয়া মিছিলে দুটি ঘোড়া থাকে, হযরত ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং প্রতীকীভাবেই সেটি থাকে। এবং এখানে যারা ভক্ত এবং যারা বিশ্বাসী রয়েছেন তারা এখানে আসেন, সেখানে তারা দুধ নিয়ে আসেন এবং সেই দুধ দিয়ে তারা এই তাজিয়া মিছিলের এই অংশ নেওয়া যে ঘোড়া দুটি আছে সেই ঘোড়া দুটির পা ধুইয়ে দেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালো জামা পরে, কালো পাঞ্জাবি পরে এখানে তাজিয়া মিছিলে যারা অংশ নিয়েছেন তারা বুক চাপড়ে হায় হোসেন, হায় হাসান বলে তারা তাদেরকে স্মরণ করছেন। এভাবে বিভিন্ন প্রতীকের মাধ্যমে মূলত এই বিভিন্ন প্রতীকী উদযাপন করা হচ্ছে, এই শোক এবং শোক করা হচ্ছে এবং তাদের যে মর্মবেদনা, সেই মর্মবেদনা প্রকাশ করা হচ্ছে। এই শিয়া সম্প্রদায়ের এই যে তাজিয়া মিছিল রয়েছে, এই তাজিয়া মিছিলের মধ্য দিয়ে, এই তাজিয়া মিছিলে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষরা এখানে অংশ নিচ্ছেন। শুধুমাত্র যে ইমামবাড়ার হোসেনি দালানের তাজিয়া মিছিল শুধু ঢাকার একমাত্র তাজিয়া মিছিল নয়, ঢাকার অন্যান্য প্রান্ত থেকেও তাজিয়া মিছিলে অংশ নিয়ে থাকেন ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের লোকেরা। এর পাশাপাশি যারা শিয়া সম্প্রদায় এবং তাজিয়া মিছিলের যারা বিশ্বাস করেন তারাও এই মিছিলে অংশ নিয়ে থাকেন। এবং আপনারা এই যে বিভিন্ন ধরনের পতাকা দেখতে পাচ্ছেন, সেখানে ইয়া মোহাম্মদ, ইয়া আলী সহ বিভিন্ন, ইয়া হায় হোসেন,
ইয়া হোসেন, ইয়া হাসান, এরকম বিভিন্ন আরবিতে বিভিন্ন কথা লেখা রয়েছে। আমরা এখানে যারা অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছেন যে এই সকল কিছুই হচ্ছে প্রতীকী অবস্থান, প্রতীকী তারা জানাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে সকাল থেকেই সময় সংবাদের বেশ কয়েকজন রিপোর্টার এই তাজিয়া মিছিল কভার করছেন। তাজিয়া মিছিলের আরেকটি জায়গায় আছেন আমাদের রিপোর্টার রাকিব। আমরা চলে যাচ্ছি তার কাছে। জানেন যে হোসেনি দালান থেকে শুরু হওয়া যে তাজিয়া মিছিলটি, সেটি এই মুহূর্তে আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে অতিক্রম করছে। আমরা কিন্তু সেই মিছিলের সাথে 2 ঘন্টা যাবত আছি এবং আপনি যদি দেখেন যে পুরো মিছিলটিতে কিন্তু লাল সবুজের পতাকা এবং কালেমা সম্বলিত পতাকা কিন্তু পুরো মিছিলটি ছেয়ে গেছে। কত হাজার মানুষ যে আজকের এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা দুষ্কর, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি আমরা কিন্তু আছি ঠিক মিছিলের মধ্যভাগ, অর্থাৎ ঠিক সামনেও না পিছনেও না। আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলের শেষ এখনো কিন্তু সেই চক বাজার বা আমরা যদি বলি বক্সিবাজার লেন তা কিন্তু এখনো পাড়ি দেয়নি। অর্থাৎ আমরা যদি বলি আমার মিছিলের সম্মুখ ভাগ এই মুহূর্তে আছে সিটি কলেজের সামনে, আর শেষ ভাগ রয়েছে সেই চক বাজার লেন বা বক্সিবাজার লেন পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন যে কত হাজার মানুষ আজকের এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। আপনি জানেন যে 61 হিজরিতে সেই ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী ক্ষমতার দম্ভে হত্যা করেছিল এবং শুধু তাকেই না, তার সঙ্গে কিন্তু তার পরিবারের 72 জন সদস্যও সেই শহীদ হওয়ার কাতারে ছিলেন। এবং এরপর থেকে কিন্তু মূলত পুরো বিশ্বব্যাপী এই 10ই মুহররমকে একটি ওফাত দিবস হিসেবে মূলত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস হিসেবে মাতম করা হয়, শোক হিসেবে পালন করা হয়। আপনি যদি আমরা আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু ব্লেড বা ছুরি এসব কোনো কিছু দিয়ে মাতম করা হচ্ছে না। শুধুমাত্র আমরা দেখছি একটি শোক র্যালি হচ্ছে, শোক মিছিল হচ্ছে। এই মিছিলে হাজার হাজার মানুষ, বিশেষ করে হাজার হাজার শিয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করছে। এছাড়া সাধারণ মানুষও রয়েছে, তারা অংশগ্রহণ করছেন। এবং তবে তারা কিন্তু সেই আমি যেটি বলছিলাম ছুরি বা চাকু দিয়ে বা ব্লেড দিয়ে কিন্তু কোনো রক্ত ঝরাচ্ছে না তাদের নিজেদের শরীর থেকে। তো এটি কিন্তু একটি আসলে শুভ লক্ষণ, কারণ আপনি জানেন যে এসবের সুযোগ নিয়ে কিন্তু অনেক বিপদগামী সন্ত্রাসীরা কিন্তু নানাভাবে হামলা করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে। আর যাতে এবার মিছিলে নিরাপত্তার কোনো সমস্যা না হয় সে কারণে কিন্তু সব ধরনের এসব ধাতব দ্রব্য মিছিলে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং আমি যদি আপনাকে আরো একটু বিষয় জানিয়ে দিই, আসলে এভাবে শোকের মাধ্যমে, শোকের নামে আসলে মাতম বা নিজের রক্ত ঝরানো, এটি কিন্তু আসলে বিভিন্ন যারা ইসলামী চিন্তাবিদ রয়েছে তারা কিন্তু সমর্থন করেন না। এবং তারা কিন্তু আমাদের যেটি বলেছেন বিভিন্ন সময় খবরের সময় যে কোরআন হাদিসে কিন্তু আসলে এভাবে মাতমের নামে নিজের শরীর থেকে রক্ত ঝরানোকে কোনোভাবে সমর্থন করে না বলে তারা আমাদের জানিয়েছেন। এরপরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে এই যে সংস্কৃতি, এটি কিন্তু বিশ্বব্যাপী কম বেশি সব দেশেই কিন্তু এটি হয়ে থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশেও প্রতি বছর আমরা দেখেছি এরকম মাতম হয়। কিন্তু যেহেতু গত বছর আপনি জানেন যে হোসেনি দালানে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল এবং 2 জন সেখানে দর্শনার্থী নিহত হয়েছিলেন, প্রায় কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। তারপর থেকে কিন্তু আগে থেকে জানানো হয়েছিল এবারে শোক র্যালিতে বা এই তাজিয়া মিছিলে কোনো ধরনের ধাতব দ্রব্য বহন করতে দেওয়া হবে না, মাতমের নামে কোনো রক্ত ঝরাতে এখানে দেওয়া হবে না। এবং সেটি কিন্তু আসলে আমরা দেখেছি শিয়া সম্প্রদায় যারা মানুষ রয়েছেন তারা পালন করছেন এবং তারা কোনো ধরনের মাতমের নামে আজ আমরা দেখছি কোনো সেরকম কোনো কিছু করছেন না। আমরা যেটি শুধু দেখেছি কিছু যুবক তারা কিন্তু বুক চাপড়ে, অর্থাৎ হাত দিয়ে বুক চাপড়ে তারা মাতম তৈরি করছেন এবং তারা কিন্তু হাত দিয়ে তারা মাতম করছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করছেন। তো বুঝতে পারছেন মিছিল এগিয়ে যাচ্ছে। আমরা যদি আসলে আপনাকে ঠিক বলতে পারবো না কত হাজার মানুষ আজ অপেক্ষায় এখানে মিছিলে অংশগ্রহণ করছেন, তবে আমার যেটি ধারণা কমপক্ষে 7 থেকে 10 হাজার মানুষ কিন্তু আজকের এই শোক র্যালিতে অংশ নিয়েছেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক সব বয়সী মানুষ রয়েছেন মুহররমের তাজিয়া মিছিলে। তো মিছিল এগিয়ে যাচ্ছে। মিছিল এখন আজিমপুর অতিক্রম করছে। আজিমপুর অতিক্রম করে নিউ মার্কেট হয়ে সিটি কলেজ হয়ে জিগাতলায় যে শিয়া সম্প্রদায়ের আরেকটি আস্তানা রয়েছে সেখানে গিয়ে মূলত আজকের এই মাতম মিছিল শেষ হবে। তো মোটামুটি আমার কাছে আসলে মিছিলের এই ছিল সবশেষ খবর। আমাদের মিছিলের শেষ ভাগে রয়েছে আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা একটু তার কাছে জানতে চাইবো সেখানকার সবশেষ অবস্থা। জুনায়েদ, খুব সুস্থ এবং স্বাভাবিক নির্বিঘ্নেই কিন্তু এই শিয়া সম্প্রদায়ের যেই শোক মিছিল, এই তাজিয়া মিছিল কিন্তু চলছে। আপনি জানেন যে সকাল 10টার দিকে হোসেনি দালান থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে
আজিমপুর অতিক্রম করতে শুরু করেছেন। তো যে বিষয়গুলো আসলে আমি পেছনে অবস্থান করছি রাকিব, যে বিষয়গুলো আমার কাছে চোখে পড়েছে সেটি হচ্ছে যে আজকে নিরাপত্তার যেই বিষয়গুলো, গত বছর আপনি জানেন যে বোমা হামলার ঘটনা ঘটেছিল এই শিয়া সম্প্রদায়ের মিছিলে, যেটা বিগত 400 বছরও যে ধরনের ঘটনা এই বাঙালি দেখেনি বা শিয়া সম্প্রদায়, সেই ঘটনা কিন্তু গত বছর ঘটার কারণে এবার কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পেছনে আমরা দেখেছি অসংখ্য পুলিশ সদস্য, র্যাব সদস্য মোতায়েন রয়েছে এবং আমার পেছনে, অর্থাৎ আমি মিছিলের সবশেষ পেছনে রয়েছি, পেছনে কিন্তু র্যাব, পুলিশ এবং সাদা পোশাকের যেই ডিবি পুলিশ রয়েছে তাদের কিন্তু গাড়ি বহর এই মিছিলকে অতিক্রম করে নিয়ে যাচ্ছে। তো যে বিষয়গুলো আসলে রাকিব লক্ষণীয় সেটি হচ্ছে যে এই শিয়া সম্প্রদায়ের যারা আজকে এই শোক মিছিল করছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে যেই ইতিহাস আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন বা জানেন যে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আসলে শাহাদাত বরণ করেছেন, সেই শাহাদাত বরণ করার যেই ঘটনা, সেই ঘটনাকে স্মরণ করে কিন্তু তারা এই মিছিল করে থাকেন। রাকিব, আরেকটি বিষয় বলি যে আজকে এই মিছিল থেকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, অন্যান্য মিছিলগুলো আপনারা দেখেছেন যে জিনজির বা হচ্ছে বিভিন্ন ধরনের ছুরি নিয়ে তারা যে রক্তাক্ত করা হয় নিজের শরীর, সেই রক্তাক্ত করার কথা কিন্তু এবছর বন্ধ করা হয়েছে এবং এই বিষয় নিয়ে আসলে কথা হয়েছে তাদের যারা আসলে এই শিয়া সম্প্রদায়ের ঊর্ধ্বতন অবস্থানে রয়েছেন তাদের সাথে কথা, তারা বলছিলেন যে এরকম একটা সংস্কৃতি আসলে তৈরি হয়েছিল, তবে আস্তে আস্তে তারা বলছেন এটা খুব একটা যে স্মরণ করা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তা না, এবং প্রশাসনের অনুরোধ বিভিন্ন কারণে কিন্তু তারা সেই দিন নিয়ে তাদের এই সেই যে রক্তাক্ত করার যে অবস্থা, সেই অবস্থা কিন্তু বন্ধ রয়েছে। আসলে আপনারা দেখছেন দর্শক যে এই মিছিলের দুপাশে অসংখ্য মানুষ কিন্তু সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা এই মিছিল দেখছেন এবং তারাও কিন্তু সমবেদনা প্রকাশ করছেন এবং সামনে হাজার হাজার মানুষ। আমরা আসলে জানতে চেয়েছিলাম কত হাজার লোক আসলে এই মিছিলে অংশ নিয়েছে, তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অঙ্ক কিন্তু কেউই বলতে পারেননি, কারণ হচ্ছে যে মিছিল শুরু থেকে এবং মাঝ পথ থেকে কিন্তু নতুন নতুন লোক যোগ হচ্ছে, অংশ নিচ্ছে, যার কারণে নির্দিষ্ট সংখ্যাটা কিন্তু বলা যাচ্ছে। আপনি দেখছেন যে যেই আলামগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ইয়ের মতো বাঁশের খুঁটিতে কাগজ দিয়ে সেগুলো কিন্তু আলাম হয়েছে এবং হচ্ছে পালকি নিয়ে তারা কিন্তু সেই মিছিল সামনের দিকে গিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই মিছিল হচ্ছে অস্থায়ী যে ইমাম হোসেনের অস্থায়ী কার্যালয় রয়েছে কারবালার, সেই কারবালায় প্রান্তরে গিয়ে এই মিছিল শেষ করার কথা রয়েছে। তো আপাতত এই মিছিল কিন্তু চলছে, আমরা মনে করছি হয়তো আরো ঘন্টা দুয়েক সময় লাগবে মিছিল গিয়ে শেষ হতে। তো সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই মিছিলের পেছনে রয়েছে এবং আমরা সবচেয়ে অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো আপাতত এই ছিল এই মিছিল থেকে আমার হাতে সবশেষ খবর, ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রাজধানীতে চলমান শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল থেকে আমাদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক, মাহমুদ রাকিব ও জুনায়েদ আল হাবিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ৭৫ পরবর্তী সরকাররা সাধারণ মানুষের উপর বিভিন্ন সময়ে অত্যাচার নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি জামায়াতের ধর্ম। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন। বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমি দেখি তারা বক্তৃতা বলে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমরা কোনটা মিথ্যা মামলা প্রমাণ করেন। মামলা মিথ্যা না মামলা সত্য সেটা কোর্টে গেলে না বোঝা যাবে। মামলা কন্টেস্ট করতে চান না, কোর্টেই যেতে চান না, কোর্ট থেকে পালান, চোরের মন পুলিশ পুলিশ, সেটা বলে সেটাই। আর যদি সাহস থাকতো, বুকে যদি বল থাকতো যে না আমি এই অন্যায় করি নাই, তাহলে নিশ্চয়ই যেত। আমার বিরুদ্ধে যখন মামলা দিল 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার, আমরা জামানো এই মিথ্যা মামলা দিচ্ছে, আমি আসবো, যাব, কোর্টে যাব। তখন ওরাই ঘাবড়ে গেল, কারণ মিথ্যা মামলা যেহেতু দিচ্ছে ওরা তো ঘাবড়ে গেছে, বললো আপনি আসেন না। কোর্টে যে মামলা মোকাবেলাই করতে সাহস পায় না, তার একটাই কারণ যে এতিমের টাকা তো চুরি করেছে। আর এই যে এতগুলি মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের লোকরা বলে মিথ্যা মামলা। কোনটা মিথ্যা মামলা? যারা আজকে পোড়া ঘা নিয়ে পড়ে আছে, যে মা দেখছে তার মেয়ে আর স্বামী পুড়ে মারা যাচ্ছে, যে বাপ দেখতেছে চোখের সামনে তার ছেলে চোখের সামনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, ছোট্ট শিশু রেহাই পায়নি, তো তাদের কি বিচার বাংলাদেশে হবে না? অবশ্যই সেই বিচার হতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই তো এত মানুষ খুন। অপরাধী হিসেবে যারা সাজা প্রাপ্ত হয়েছে এবং সেই সাজা কার্যকর হয়েছে, তো সেই অপরাধীদের যারা এই বাংলাদেশে ভোট চুরি করে সংসদ সদস্য করেছে অথবা ইলেকশন করে নাই, তারপরেও তাদেরকে মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে
তুলে দিয়েছে কি আমার 30 লক্ষ শহীদের রক্তরঞ্জিত পতাকা। তো তাদের বিচার কেন হবে না? তাদের বিচারও হতে হবে। সময় সংবাদ আরো থাকছে। পুলিশি তৎপরতায় যশোরে একে একে তালিকাভুক্ত জঙ্গিদের আত্মসমর্পণ, মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে গোপনে চলত কার্যক্রম। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর, মানিকগঞ্জ, টঙ্গী ও ধামরাইয়ে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রখাত সহ অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্যাস নির্ভর ওয়াশিং, নিটিং, ডাইং কারখানা, টেক্সটাইল ও স্পিনিং মিলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত এই সংকটে নিরসন না হলে তৈরি পোশাকের রপ্তানি আদেশই শুধু বাতিল হবে না, নানামুখী আর্থিক সংকটে পড়বে প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। বেশ কিছুদিন ধরে ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকট চলছে। তবে গত কয়েকদিনে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বেশি সংকটে পড়েছে রপ্তানিমুখী শিল্প। বিজিএম এর হিসাবে গাজীপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জ সহ শিল্পজোনের 60 শতাধিক নিটিং, ডাইং ও ওয়াশিং কারখানার মধ্যে অর্ধেকেরই উৎপাদন প্রায় বন্ধ। একই অবস্থায় স্পিনিং মিলগুলোরও। এসব শিল্প এলাকার কিছু অংশে গ্যাস পাওয়া গেলেও চাপ কম থাকায় ঠিকমতো মেশিন চলছে না। ফলে ক্রেতাদের সময় মতো কাপড় সরবরাহ করতে না পারায় ড্যামারেজ দিতে হচ্ছে। আমাদের অনেকগুলো মেশিন বন্ধ থাকে, রাত 1:30 থেকে 2টার মধ্যে আসে এবং সকাল 6টা থেকে 6:30টার মধ্যে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা সঠিক সময়ে বা কাপড় দিতে পারতেছি না, যার কারণে আমরা অনেক ড্যামারেজ দিচ্ছি। এখনই এটার একটা জরুরি ভিত্তিতে সুরাহা করা উচিত, আদার দেন আমরা কিন্তু বসে পড়ব। এদিকে কোনো নোটিশ ছাড়াই সার কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিল্প মালিকরা জানান, বিদ্যুৎও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে পড়বে। বিদ্যুৎ প্ল্যান্টে যে গ্যাসটা নিয়ে গেল, এরপরে যে কি এফেক্টটা হবে সেটা তো আলাপ করা উচিত ছিল। বেতনও দেওয়া কঠিন হয়ে যাবে, এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে তাদের ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্য তিতাস গ্যাসের কর্মকর্তা চাহিদার তুলনায় কম উৎপাদন এবং টাঙ্গাইলের পুংলি নদীতে গ্যাসের পাইপলাইন ফেটে যাওয়া সহ সংকটের কারণগুলো তুলে ধরে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান। সব মিলে আমাদের সিস্টেমে 50 মিলিয়ন কম গ্যাস পাচ্ছি। তাছাড়াও আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি আর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, এই দুইটা চালু হওয়াতে এই সংকটটা একটু বেশি দেখা যায়। ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে আমরা সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করতে পারি নাকি। রিভার ক্রসিংটা এইচডিটি মেথডে করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে প্রায় 210 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরবরাহ করছে 165 কোটি ঘনফুট গ্যাস। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পুলিশের কার্যকর ভূমিকার কারণে যশোরে তালিকাভুক্ত জঙ্গিরা একে একে আত্মসমর্পণ করছে। তবে এরা যে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছিল তা ঘুণাক্ষরে জানতে পারেনি পরিবার, স্বজন বা প্রতিবেশীরা। পুলিশ তৎপর হয় বছরের পর বছর পরিচালিত তাদের গোপন কার্যক্রম সবার সামনে প্রকাশ হয়ে পড়ে। আত্মসমর্পণকারীদের ভাষায়, মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে অতি গোপনে চলতে কার্যক্রম। পুলিশ বলছে, যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি দেশে ঘটে যাওয়া টার্গেট কিলিং, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার পর জঙ্গিবাদীদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু করে পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় যশোর পুলিশ প্রশাসন 2 দফায় সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করে, পাশাপাশি তাদের আটকে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। এর ফলে সবার সামনে আসে যশোরে 2 বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। পুলিশের অব্যাহত অভিযান ও চাপে আগস্ট মাসে 2 দফায় 4 জন জঙ্গি আত্মসমর্পণ করে। এরপর চলতি মাসের 3 তারিখ আত্মসমর্পণ করে একই পরিবারের 3 জন। যার মতন শেষে আমরা থাকি এখানে, তারপরে মাঝে এই সমস্ত আমরা শুনেছি, আমরা জানি না যে ওরা এই ধরনের কাজ বাজ করে। ধর্মীয় খুব ভালোভাবে করতো, ওদের বাসায় পদ্মাভাবে চলতো, ওদের বাসায় কে আসতো এটা আমরা জানি না সঠিক। যখন পুলিশ আসে বাসায় তখনই আমরা জানতে পারি যে আমাদের ছোট ভাই রাহান এটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে। যেদিন প্রথমে পুলিশ বাসায় খুঁজলো, ও সেই দিন মার বললো, মা তুমি আমার আত্মসমর্পণ করে দাও।
অতি গোপনে আলাপচারিতা ও আড্ডার মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দলে ফেরানো হতো বলে জানিয়েছে আত্মসমর্পণকারীরা। হিজবুত তাহরীরের সজল পাশা এবং রায়হান এনাদের সাথে পরিচয় হয় এবং সেইখানে তারা ধর্মে কিছু কথা বলতো এবং ভালো অনেক কিছু কথা বলতো, সেটা শুনে আর কি উদ্বুদ্ধ হয়। তারা আমাকে তাদের সংগঠনের ভিতরে অ্যাড করার জন্য বিভিন্ন বই পুস্তক এবং বিভিন্ন ইসলামিক ভালো ভালো কথা এবং এগুলো বলে আমাকে তাদের সংগঠনে জড়ানোর চেষ্টা করে। তবে পুলিশ বলছে জঙ্গিবাদীদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। ফলে যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। যে 7 জন আমাদের আত্মসমর্পণ করেছে তারা আইনগতভাবে তাদের সুবিধা যেটুকু পাওয়ার যোগ্য আমরা সেটুকু বিবেচনা অবশ্যই করব। অন্যদিকে পুলিশের যে জিরো টলারেন্স নীতি জঙ্গিবাদ নির্মূলে সেটা কিন্তু অব্যাহত থাকবে। যশোর পুলিশের পক্ষ থেকে গত 24 জুলাই ও 6 সেপ্টেম্বর 2 দফায় 16 জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে একজন নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হয়েছে আর আত্মসমর্পণ করেছে 7 জন। সময় সংবাদ, যশোর। সময় সংবাদ আরো থাকছে। গাজীপুরে টাম্পাকো কারখানা উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ নয়। চরম অনিশ্চয়তায় প্রিয়জন হারানো পরিবারগুলো। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন সাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুত ও বাজারজাত করা যাবে না। আর মা ইলিশ রক্ষায় পাহারায় রয়েছে প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। তবে জেলেদের উপার্জন বন্ধ থাকায় এ সময় সরকার জনপ্রতি 20 কেজি করে চাল বরাদ্দ করেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আন্ধারমানিক নদীর মোহনায় ও দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র রয়েছে। মা ইলিশ রক্ষায় আগামী 22 দিন এসব নদীতে মাছ ধরতে পারবেন না জেলেরা। এ সময় সরকারি সহযোগিতার আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। যদি মাছ ধরতে পারি তাহলে খাইতে পারি, যদি না ধরতে পারি তাহলে তো খাইতে পারি না। যদি 20 কেজি চাউল সরকার আমাদেরকে দেয় তাহলে আমরা জেলেরা আনন্দিত। মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এই জন্য ইলিশ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময় আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় নিষেধাজ্ঞার সময় নিয়মিত 14টি স্টেশনের পাশাপাশি অস্থায়ীভাবেও কিছু স্টেশন থাকছে কোস্টগার্ডের। এ সময় মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব, কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করবে। আমরা যদি শতভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আশা করি যে এবছর যে উৎপাদন হয়েছে তার চেয়ে অনেক বেশি আমরা উৎপাদন আগামী বছর পেতে পারি। বিভিন্ন টহল পরিচালনা করা হবে দিনে এবং রাতে, যাতে কোনোভাবেই মা ইলিশ কেউ ধরতে না পারে। বরগুনা ইলিশ প্রজনন মৌসুমে প্রায় 34,000 জেলে পরিবারকে সরকার থেকে 20 কেজি করে চাল দেওয়া হবে। তবে সহযোগিতার পুরোটা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন জেলেরা। যেহেতু এই সময়ে জেলেদের হাতে কোনো কাজ থাকবে না, ফলে মানবিক কারণে সরকার তাদেরকে ভিজিএফ চাল সহায়তা প্রদান করেছে। ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে সেই বরাদ্দ দিয়ে দিয়েছি। 20-25 কেজি চাল যে আসে স্যার আইলে আমরা পুরোটা পাই না। 5 কেজি 10 কেজি এরকমের দেয়। এই পরিমাণটা যদি সরকারি লোক দিয়ে দেয় তাই জালিয়ারা পাইবে, আর না হলে মেম্বার চেয়ারম্যান দিলে পাইবে না। এদিকে চাঁদপুরে ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে সকাল থেকেই জেলেরা নৌকা নিয়ে নদী তীরে ফিরতে শুরু করেছেন। মা ইলিশ রক্ষায় গত বছর সাগর নদীতে 15 দিন মাছ ধরা নিষেধ থাকলেও এবার তা বাড়িয়ে 22 দিন করেছে সরকার। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। গাজীপুরে টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় মাসব্যাপী চলা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 9 জন। প্রিয়জনের সন্ধান এমনকি মরদেহ খুঁজে না পাওয়ায় পরিবারগুলো দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবি এক্ষেত্রেও হয়রানির মুখোমুখি হচ্ছেন তারা। তাহিয়া রুবায়াত অপলা রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। ভয়াবহ আগুন পুড়িয়ে দিয়েছে সব স্বপ্ন। জীবিত ফিরে না পেলেও আশা ছিল এই বুঝি প্রিয় মানুষটির মরদেহ খুঁজে পাওয়া যাবে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে চলা উদ্ধার অভিযানে শুধু প্রতীক্ষাটা দীর্ঘতর হয়েছে। সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর আশার দীপও নিভে গেছে। 8 বছরের তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু নাহিদ জানে না প্রিয় বাবাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নাহিদের মা নুরুন নাহার এখন দিশেহারা। উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো নিখোঁজ রয়েছে 9 জন। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তার কথা বলা হলেও নিখোঁজদের পরিবারের দাবি আজও কোনো সহায়তা পায়নি। সরকারের পক্ষে গেতে আমরা কোনো টাকা পয়সা পাইনি। যত মানুষই দেখো কিন্তু স্বামীর মতন তো আর কেউ দেখবো না। তো ওনারা বলছে আপনারা কি নিয়ে
নিয়ে আসছেন। পরে আমি বললাম যে উনি তো নিখোঁজ আছে, তো বললো যে নিখোঁজের তো আমরা নিচ্ছি না। তবে জেলা প্রশাসকের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মৃতদেরকে 20,000 টাকা এবং আহতদের 10,000 টাকা আমরা চিকিৎসা দেই। যারা বলেছিলেন যে তাদের লোকজন খুঁজে পাচ্ছেন এবং আহত তাদেরকেও 5,000 টাকা আমরা দেই। চাম্পাকো দুর্ঘটনায় সব মিলে 39টি মরদেহ উদ্ধার করা হয়। আহত 36 জনকে দেয়া হচ্ছে চিকিৎসা। সুস্থ হয়ে অনেকে বাড়ি ফিরে গেলেও নিখোঁজ 9 জনের পরিবার দিন কাটাচ্ছেন বেদনা আর অনিশ্চয়তার বেড়াজালে। দুর্ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো রিপোর্ট পাওয়া যায়নি এখনো। আগুন অনেক আগেই কেড়ে নিয়েছে জীবনের শেষ অবলম্বনটুকু। স্বজন হারানো এই মানুষগুলো এখন বেঁচে আছেন নতুন স্বপ্নের আশায়। তবে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পেলে তা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন তারা। তাই তো প্রিয়জন হারানো এই পরিবারগুলোর এখন অপেক্ষা জীবনটাকে একটু গুছিয়ে নেয়ার। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন সময় সংবাদ। নতুন স্মার্টফোন খুঁজছেন? এখন স্মার্টফোনের সেরা অফার পাচ্ছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সাথে আকর্ষণীয় গিফট এবং ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার পেতে এক্ষুনি চলে আসুন। চলো বহুদূর গ্রামীণ ফোন। রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী নফিজ আহমেদকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, গতকাল সন্ধ্যায় সহকর্মীকে নিয়ে মোটরসাইকেল যোগে অফিস ক্যাম্পাস থেকে বের হন নাফিস। এ সময় নগরীর সিএনজি মোড় এলাকায় একটি নম্বরবিহীন মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে কয়েকজন মিলে জোরপূর্বক নাফিসকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে তার বাবা আব্দুল মান্নান রাত 10টার দিকে রাজগড়া থানায় একটি জিডি করেন। ওনার হাতে মোটরসাইকেলের চাবি ছিল, বললো যে চাবিটা ওনাকে দেন, মানে পাশের যে মোটরসাইকেল আরোহী ছিল ওনাকে চাবিটা দিতে বলে। এবং চাবিটা দেওয়ার পরে এই 2 মিনিটের মধ্যে একটা মাইক্রোবাস আসে, অ্যাশ কালার। ওই মাইক্রোবাসে আসার পরে ওনাকে 2 জন মিলে ধাক্কায় আর কি উঠায় নিয়ে চলে যায়। গতকালকে 6:45টার দিকে ওনাকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মাইক্রোতে করে উঠাই নিয়ে গেছে, এরকম অভিযোগ করছে ওনার পিতা আমাদের থানাতে। তো আমরা মৌখিক সংবাদ পাওয়ার পর থেকেই এই বিষয়ে তৎপরতা চালাচ্ছি এবং সব দিক খতিয়ে দেখছি যে কারা, কেন, কিভাবে ঘটনাটা হয়েছে, এটা উদ্ঘাটনের চেষ্টা আমরা করছি। বৃষ্টিতে ফিকে হতে বসেছে দেশের মাটিতে টাইগারদের টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন। রাতভর ভারী বৃষ্টির পর সকাল থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলে 3 নম্বর সতর্কতার সংকেত বহাল রয়েছে। এদিকে আজ সারাদিনেই চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। সিজনাল লোটা সাউথ বেতে আছে, চিটংয়ের উপর চিটংয়ে বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি হতে পারে, গুড়ি গুড়ি হালকা গুড়ি গুড়ি হতে পারে, আবার কিছুক্ষণ পরে ভারী বৃষ্টি হতে পারে, এভাবে চলবে আর কি। তো আমার মনে হয় আজকে সারাদিনই হবে। মধ্যরাতের পর থেকে এখানে বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কালকে থেকে সম্ভবত সূর্যের দেখা পেতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র আশুরায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম। দেশে বিভিন্ন স্থানেও শোক মিছিল। যুদ্ধাপরাধে বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, মামলা মিথ্যা হলে আদালতে প্রমাণ করুন। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস সংকট চরমে, ব্যাহত হচ্ছে উৎপাদন, রপ্তানি আদেশ বাতিল সহ নানামুখী সংকটের আশঙ্কা ব্যবসায়ীদের। প্রজনন মৌসুম হওয়ায় আজ থেকে 22 দিন সাগর নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। এই সময় জেলেদের জন্য 20 কেজি করে চাল বরাদ্দ সরকারের। এবং বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা, দেশের মাটিতে টাইগারদের টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন। দিনভর চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।